তো জানাচ্ছি সকালের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস এবং সেই সাথে আছি আমি নাদিরাঞ্জুম মিমি। এবং আমাদের সাথে আছেন দুজন অতিথি, সে বিষয়ে আমরা কথা বলবো। তবে তার আগে জানিয়ে দিতে চাই, ভাষা সাহিত্য ও মানববিদ্যার বৈশ্বিক সংলাপ, এই বিষয়ে আজকে আমাদের সকালের বাংলাদেশের আলোচনা। এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ শরীফউদ্দীন, উপাচার্য, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ও ডক্টর শামীম মণ্ডল, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। থ্যাংক ইউ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, খুব ভালো আছি, ভালো লাগছে স্টুডিওতে এসে। আপনাদেরকে পেয়েও আমাদের ভালো লাগছে। একটু শরীফ স্যার আপনাকে দিয়ে শুরু করি, মানে যেটা হচ্ছে আপনাদের প্ল্যানেট ল্যাংলিট নিয়ে, যেহেতু আমাদের হাতে সময় কম। প্ল্যানেট ল্যাংলিট 2026 এটার মতো যে আন্তর্জাতিক কনফারেন্স, এটা বাংলাদেশের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই সময় এসে? সত্যি আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এই ফ্যাকাল্টিতে বাংলাদেশে এই ধরনের কনফারেন্সে এটি প্রথম একটা আন্তর্জাতিক মানের, সত্যিকার আন্তর্জাতিক যে কথাটা বলে, এখানে 5টি মহাদেশের 16টি বিশ্ববিদ্যালয়, মানে 7টি বিশ্ববিদ্যালয় এর হলো স্পন্সর, এবং বিশ্বের 16টি দেশের প্রায় 883টি প্রবন্ধ থেকে মাত্র 400 প্রবন্ধ এখানে অ্যাকসেপ্টেড হয়েছে। এবং এরই প্রেক্ষাপটে বাংলাদেশের গবেষকরা ইন্টারন্যাশনাল গবেষকদের সাথে সত্যিকার অর্থে একটা কোলাবোরেশন, এবং এই কোলাবোরেশনের মাধ্যমে রিসার্চে যে তাদের হাতে খড়ি, এবং রিসার্চ যে গোটা বিশ্বের জন্য মানব কল্যাণে মানুষের সংস্কৃতি, মানুষের সহযোগিতা, সহমর্মিতা, এগুলোকে আরও সুন্দরভাবে উপস্থাপনের জন্য একটা অনন্য সুযোগ আমার দৃষ্টিতে এই প্ল্যানেট কিন্তু যে প্ল্যানেট ল্যাংলিট, এই নামকরণটার পেছনের কাহিনীটা একটু। প্ল্যানেট হচ্ছে জাস্ট প্ল্যানেট, মানে all the globe, all over the globe. And Langlit means language and literature. Mostly our English department is organizing this conference, এবং ইংলিশ ডিপার্টমেন্টের সাথে গ্রিন ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্ট, সাথে আছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, তার সাথে আছে আন্তর্জাতিক যেমন মর্গান ইউনিভার্সিটি ইউএসএ, সিডনি ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া, আল আজহার ইউনিভার্সিটি ইজিপ্ট, ফলশ্রুতিতে যেটি এই অস্ট্রেলিয়া সিডনি ইউনিভার্সিটি আমি অলরেডি বলেছি। 5টি মহাদেশের 7টি ইউনিভার্সিটি হচ্ছে স্পন্সর, এবং এতে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে সিডনি ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন দেশের 16টি দেশের প্রায়, আমি আগেই বলছি, 400 মানে গবেষণা পেপার আমরা অ্যাকসেপ্ট করেছি, এবং এটি সুন্দরভাবে উপস্থাপিত হবে। এছাড়া আরও থাকবে 8টি কিউনোট স্পিচ, এবং 4টি প্ল্যানারি স্পিচ, এবং একটা ডিসকাশন, একটা কলোকিয়াম, এবং এই পেপারগুলোর প্রেজেন্টেশন। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যে ভাষা সাহিত্য এবং মানববিদ্যার গবেষণাকে বৈশ্বিক পরিসরে নতুনভাবে তুলে ধরবার জন্য গ্রিন ইউনিভার্সিটি এই আয়োজনটি করেছে, প্ল্যানেট ল্যাংলিট 2026। অর্থাৎ ল্যাংলিট মানে ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের একটা মেলবন্ধন রয়েছে এই আয়োজনে। এটির পৃষ্ঠপোষক গ্রিন ইউনিভার্সিটি। অবশ্যই একজন উপাচার্য হিসেবে আপনি রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন এই বিশ্ববিদ্যালয়েরই যে বিভাগ এই আয়োজনটি করেছে, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামীম মণ্ডল। আপনার কাছে জানতে চাই, মূল আয়োজন তো আসলে আপনারাই করছেন, ভাবনাটা কোথা থেকে এলো এরকম একটি বৈশ্বিক বিষয় আয়োজন করবার জন্য? আচ্ছা, গত বছরের মাঝামাঝি সময়ে আমরা বাংলাদেশ থেকে দুজন, আমি শামীম এবং তখন নর্দানে ছিলেন, এখন আছে ড্যাফোডিলে ডক্টর রহমতুল্লাহ, তারপরে আল আজহার ইউনিভার্সিটির প্রফেসর আহলাম, অ্যালকালা ইউনিভার্সিটি স্পেনের ডক্টর ফ্রান্সিস এবং ইন্ডিয়ার ডক্টর তানু মিলে আমরা বসেছি যে কী করতে পারি আমরা। এবং আলোচনার মধ্যে ছিল মূলত আমরা কোনো গবেষণা কোলাবোরেটিভলি করতে পারি কিনা সমন্বিতভাবে। কিন্তু এক পর্যায়ে গিয়ে মনে হলো যে আমরা একটা বড় কনফারেন্সে আয়োজন করি না কেন, এতগুলো মানুষ আছি। এবং সেই আলোচনার মধ্যে আমি প্রস্তাব করে ফেললাম যে ঠিক আছে, আমরা যদি সিদ্ধান্ত নিয়ে থাকি তাহলে আমরাই আয়োজন করব। এবং তারপরে ওনারা সবাই সম্মত হলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমি গিয়ে বললাম, আমাদের বিউটিটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাদেরকে এরকম উদ্যোগের ক্ষেত্রে ছাড়পত্র দিয়ে দেয়। যখনই কোনো ভালো উদ্যোগ আসে, গবেষণার প্রশ্ন আসে, তখন আমরা নিশ্চিত ধরে নিতে পারি সমর্থন পাবো, সহযোগিতা পাবো, পাশে সব সময় পাবো।
সেটা মাননীয় উপাচার্য স্যার, উপাচার্য এবং ট্রেজারার সহ যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনে কর্তৃপক্ষ। রয়েছেন হ্যাঁ। এবং আমরা তো আশা করছি যে বাংলাদেশের এই বৃহত্তম কনফারেন্স থেকে এবং একমাত্র কনফারেন্স যেটা কোয়ালিটির জায়গা এবং কোলাবোরেশনের জায়গা অন্যগুলোর থেকে ভিন্ন, এই কনফারেন্সটাকে সত্যিকারের আন্তর্জাতিক রূপ দিতে আমরা ইনশাল্লাহ আগামী বছর এটা জাপানে আয়োজন করব। ছোট একটা প্রশ্ন এটির সঙ্গে, সেটি হচ্ছে যে কনফারেন্সটি কবে থেকে শুরু হচ্ছে, কোথায় হচ্ছে? আচ্ছা, কনফারেন্সটি হচ্ছে 15 এবং 16 তারিখে এই জানুয়ারি মাসের। ভেন্যু হচ্ছে আমাদের ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস, খুব সুন্দর একটা ক্যাম্পাস। সেখানে সারা দেশ থেকে, সারা পৃথিবীর 16টা দেশ থেকে অতিথিরা উপস্থাপন করবেন। প্রথম দিন অনলাইনে কনফারেন্সটা হবে, দ্বিতীয় দিন হবে অনসাইট। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের শিক্ষা উপদেষ্টা সেদিন অতিথি হিসেবে আসবেন ইউজিসির চেয়ারপারসন ফায়েজ স্যার। বাহ, কিন্তু এই যে আমরা একটু আলোচনায় আবারও ফিরবো দেবাশিস, কিন্তু তার আগে একটু বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ সকলের বাংলাদেশ আয়োজনের শেষ বিরতি থেকে ফিরলাম। সাথে আছি আমি নাদিরা আঞ্জুম মিমি এবং আমি দেবাশিস রঞ্জন সরকার, এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকের দুজন অতিথি হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন, যিনি উপাচার্য গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এবং ডক্টর শামীম মণ্ডল, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আমি এবারে উপাচার্য স্যার আপনার কাছে যেতে চাই যে গবেষণা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে। বিশেষ করে বলা হয়ে থাকে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো গবেষণায় অনেক পিছিয়ে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায়। এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই, আসলে প্রাইভেট ইউনিভার্সিটি আদৌ পিছিয়ে, এবং গবেষণার ক্ষেত্রে কিভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো নেতৃত্ব দিতে পারে। গ্রিন ইউনিভার্সিটি অনেক দারুণ দারুণ কাজও করছে গবেষণা নিয়ে, আর সেই সব কিছু বিষয় মিলিয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই। অত্যন্ত ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশের মোটামুটি প্রায় সকল বিশ্ববিদ্যালয়গুলোকে টিচিং ইন্টেন্সিভ, যেটাকে আমরা বলি রিসার্চের তুলনায় টিচিং ইন্টেন্সিভ, কিন্তু এখন সব কিছু পরিবর্তিত। বিশ্বে প্রতিটা ইউনিভার্সিটিকে এখন একটা প্রতিযোগিতার ভিতর দিয়ে চলতে হয়। তো এই প্রতিযোগিতার মূল বিষয় হচ্ছে র্যাঙ্কিং। যে ইউনিভার্সিটি এখন আমরা কিউএস র্যাঙ্কিং দেখি, ইম্প্যাক্ট র্যাঙ্কিং দেখি, যেখানে রিসার্চটা হচ্ছে জাস্ট আন্তর্জাতিক মানের প্রকাশনা, যে প্রকাশনাটা গোটা ওয়ার্ল্ড কমিউনিটি এটা পড়ে, এবং এটার উপর ভিত্তি করে বিশ্ব দিন দিন করে হাঁটু পা করে এগিয়ে যাচ্ছে। বিশ্বটা অনেক দূর এগিয়ে যাচ্ছে প্রতিদিন থেকে। তো আমাদের ইউনিভার্সিটি আগে ছিল যে প্রাইভেট ইউনিভার্সিটি শুধু ছোট্ট ক্লাসরুম নিয়ে শুধু টিচিং, যে জাস্ট আমরা ছাত্রগুলোকে বের করে দিব, পড়ালেখা করায় বের করে দেব। পুঁথিগত বিদ্যা, যেটাকে আমরা বলি স্ট্রাকচারাল প্রসেস, আমাদের যেটা টেক্সট বুক প্রসেস। এখন কিন্তু এই র্যাঙ্কিংয়ের প্রেক্ষাপটে সমস্ত আইডিয়া বদলে গেছে। যেমন গ্রিন ইউনিভার্সিটি সত্যিকার অর্থে এখানে 4টা ফ্যাকাল্টি, একটা হলো আর্টস অ্যান্ড হিউম্যানিটিস, একটা হলো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে ল, আর একটা হলো বিজনেস ফ্যাকাল্টি। 4টা ফ্যাকাল্টি। কিন্তু আমাদের ইউনিভার্সিটি সত্যিকার অর্থে এই প্ল্যানেট ল্যাংলিট ছাড়া আরও 2টা কনফারেন্স করে থাকে। যেমন যার 7ম কনফারেন্সটা এবার আমরা শেষ করলাম, এটাকে STI বলি, সাস্টেইনেবল টেকনোলজি ফর ইন্ডাস্ট্রি 5.0, এবং এটাতে বিশ্বের অজস্র দেশের প্রায় 32টার মতো দেশ থেকে পেপার পড়ে, এবং এটা যেহেতু IEEE পাবলিশ করে, ওয়ার্ল্ড রিপোজিটরি এবং বিশ্বের সবচেয়ে বড় সায়েন্টিফিক কমিউনিটি। এছাড়া আমরা 4র্থবারের মতো আয়োজন করেছি ITD। এই ITD প্রতি বছর হয়, ওইটাও দেখুন 2019 থেকে শুরু হয়ে 7মবারে আমরা শেষ করলাম। STI ITD আমরা শেষ করেছি 4র্থবারের মতো। এটা 2023 থেকে শুরু হয়েছে প্রতি বছর। মানে আপনি 3টা কথা বলে, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করলাম। 3টা কথা বলেন, প্রত্যেকটা কথা বোঝা যাচ্ছে যে মনে হয় কর্তৃপক্ষ খুব বেশি আগ্রহী, মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ এই ধরনের বড় বড় আয়োজন করবার ক্ষেত্রে। বড় বড় আয়োজনগুলোর মাধ্যমে কি হয়, আগে বাংলাদেশে কনফারেন্স হতো না। বাংলাদেশের ছাত্ররা শুধু ওই যে বললাম যে পুঁথিগত বিদ্যা, যেটুকু টেক্সট বুক নলেজ, এই টেক্সট বুক নলেজটা টিচাররা ডিসিমিনেট করতো, ছাত্ররা এটাকে অ্যাবজর্ব করতো, এইভাবে সার্টিফিকেশন হতো। এখন কিন্তু
আমাদের ছাত্ররা, আমরা কিন্তু এখন এডুকেশন এক্সপোর্ট করি সত্যিকার অর্থে। আগে যেরকম আমরা যে অবস্থায় ছিলাম, আমি আগে বলছি, প্রতিযোগিতার এই যুগে, র্যাঙ্কিংয়ের এই যুগে আমরা আমাদের বহু ছাত্র, লাখ লাখ ছাত্র প্রডিউস যেমন হচ্ছে, তেমনি বাংলাদেশের মার্কেটটা ছোট, এর বেশিরভাগই সিংহভাগে চলে যাচ্ছে বাইরে। বাইরে, গবেষণার জন্য, বাইরে পড়ার চলে জন্য। যাওয়ার জন্য এখন স্কলারশিপ একটা ম্যান্ডেটরি অবস্থান। এই স্কলারশিপ পেতে গেলে তো দেখে যে একজন বাইরে একটা ইউনিভার্সিটি প্রফেসর দেখে বা ওদের কর্তৃপক্ষ দেখে এই ছাত্রটাকে এনে এই কি রিসার্চে ট্রেইন কিনা, তখন যদি এখানে একটা ভালো আন্তর্জাতিক প্রকাশনা তার থাকে, তখন তার ফুল ফান্ড স্কলারশিপ সুবিধা। যেমন আমি বুয়েটের গ্রাজুয়েট, আমার সাথে একজনও এখন আর বাংলাদেশে নেই, মানে মানে প্রায় সবাই সেটেলড। আমাদের ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি, আগে দেখুন আপনি যে কথা নিয়ে শুরু করেছেন যে শুধুমাত্র প্রাইভেট ইউনিভার্সিটিগুলো শুধুমাত্র মানে টেক্সট বুক পড়ানোর ক্ষেত্রেই, মানে টিচিং ইন্টেন্সিভ ইউনিভার্সিটি, নো রিসার্চ। কিন্তু এখন কিন্তু স্ব উদ্যোগে প্রাইভেট ইউনিভার্সিটি জনগণের টাকায়, ছাত্রদের টাকায় প্রতিষ্ঠিত, এবং এর মাধ্যমে কিন্তু এই ছাত্রগুলোকে আমরা কোয়ালিফাই করি, কোয়ালিফাইড প্রোডাক্ট বানিয়ে ফেলি। কারণ যদি এর সাথে একটা রিসার্চ আর্টিকেল তারা পাবলিশ করে, তাদের স্কলারশিপ বাইরে নিশ্চিত। এবং এই সুবিধার জন্য ছাত্ররা ঝাঁপিয়ে পড়ছে, আমাদের শিক্ষকরাও ঝাঁপিয়ে পড়ছে। কারণ শিক্ষকদের প্রমোশনের জন্য পাবলিকেশন না হলে সে আগাতে পারবে না। শুধু টিচিং দিয়ে এখন আর বিশ্ব চলছে না। এই জন্য আমি সে কথাই বলছি, আমরা আমাদের ইউনিভার্সিটি যাতে করে সত্যিকার একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে পারে, টিচিং প্লাস রিসার্চ। এই জন্য আমরা আমাদের ফ্যাকাল্টি 4টার কথা বলছি, এই জন্য 3টে কনফারেন্স আমরা আয়োজন করে থাকি। অনেক ধন্যবাদ। প্ল্যানেট ল্যাংলিটও এর ভিতরে নতুন আয়োজন, এবং এটা ওয়ার্ল্ডে রোটেট করবে। প্রতি বছর কিন্তু রোটেট করবে। আগামী বছর জাপানে হবে, তারপরের বছর আরেক দেশে হবে, তার বছর আরেক দেশে, ট্রুলি ইন্টারন্যাশনাল কনফারেন্স। আমরা মনে হয় এই প্ল্যানেট ল্যাংলিট নিয়ে আরো কিছু জানতে চাই। ডক্টর মোহাম্মদ শামীম মণ্ডল, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে প্ল্যানেট ল্যাংলিটে অনেক মানে বিপুল সংখ্যক হচ্ছে আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ জমা পড়েছে, এবং সেই সাথে সেটা আপনাদের কাছে কী রকম বার্তা দেয় সেটাও জানাবেন। এবং সেই সাথে আরেকটু জানতে চাইবো যে যারা তরুণ গবেষক আছেন তাদের জন্য এই প্ল্যানেট ল্যাংলিট আসলে কি কি সুযোগ তৈরি করতে পারে, যেমনটা স্যারের কাছ থেকে শুনছিলাম। আপনার যদি এই বিষয়ে বিশেষ কিছু বলবার থাকে সেটাও জানতে চাই। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা যে পরিমাণ সাবমিশন পেয়েছিলাম অ্যাবস্ট্রাক্ট বা গবেষণাপত্র, এটা বাংলাদেশের কোনো কনফারেন্সে এতগুলো হয়েছে আমাদের জানা নেই। সম্ভবত এটা হাইয়েস্ট 883টা গবেষণাপত্র অনেক। এবং আমরা এক্স্যাক্টলি রাত 12টায় স্টপ করেছিলাম লিঙ্কটা, না হলে এটা 1000 পার হয়ে যেত। নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা বাংলাদেশ থেকে তো পেয়েছি, ইন্ডিয়া থেকে প্রায় 300-এর কাছাকাছি পেয়েছি, এবং টোটাল 16টা দেশ থেকে পেয়েছি। তো এটা ছিল ওভারওয়েলমিং, এটা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। আমরা ধরে নিয়েছিলাম যে 400-500-এর একটা ব্যাপার হবে, অন্য অন্য কনফারেন্সগুলিতে যেটা হয় 200-300-400, সেটা 883, এবং মানুষ ক্রেজি হয়ে আরও বেশি দিতে চাচ্ছে, এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল। 1। 2 হচ্ছে আমাদের এই যারা প্রবন্ধ উপস্থাপন করবে তার মধ্যে 10-20% একেবারেই প্রবীণ গবেষক বা একটু বয়স্ক মানুষ, বাকি সবগুলি হচ্ছে ইমার্জিং মানুষ, একেবারেই উদীয়মান যারা গবেষক। সেজন্য আমাদের কনফারেন্সের বিউটিটা হচ্ছে যে আমরা সারা বিশ্বের 16টা দেশ থেকে উদীয়মান গবেষকদেরকে আমরা যুক্ত করতে পেরেছি, এবং আমরা বিশ্বাস করছি এই কনফারেন্স থেকে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো কনফারেন্স থেকে 4টা জার্নালে প্রায় 90টা আর্টিকেল পাবলিশ করা হবে, যেটা বাংলাদেশে একটা অভাবনীয় ব্যাপার, হিস্টোরিক। আমরা আশা করছি এর পরে কনফারেন্স থেকে আরও বাড়াবো, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের কমিউনিটিকে সার্ভ করা, তাদেরকে এগিয়ে নেওয়া, সেটা স্টুডেন্ট কমিউনিটি হোক, টিচার কমিউনিটি হোক, এবং অবশ্যই যেটা বলছিলেন পাওলো কোয়েলহো, সেই ব্যাংকিং সিস্টেম অফ এডুকেশন, সেদিক থেকে নয়। ভুল বলেছিলাম হয়তো, পাওলো ফ্রেইরের পেডাগজি অফ দ্য অপ্রেসড একদম যে আইডিয়াটা, সেখানে ব্যাংকিং প্রসেসটাকে তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, এবং সেই সাথে কনভারসেশন কি করে যে নতুন একটা দিগন্ত তৈরি করতে পারে এই পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষার ক্ষেত্রে, সেটাও খুব দারুণভাবে ব্যাখ্যা করেছেন। তো আমাদের আসলে ওই শিক্ষাক্ষেত্রে ব্যাংকিং প্রসেস থেকে যে আমি শুধুমাত্র মজুত করলাম এবং একতরফা বলে গেলাম, এই মানে পদ্ধতি থেকে আমাদের সরে আসা দরকার, এবং সেটাই আমাদের শিক্ষকদের মধ্যে মানে এবং আমাদের পুরো শিক্ষা পদ্ধতির মধ্যে সেই পরিবর্তনটা খুব চমৎকারভাবে চোখে পড়ছে।
এবারে আমরা একটু আমাদের সম্মানিত উপাচার্য স্যারের কাছে যেতে চাই। এটা একটা আশাবাদের জিজ্ঞাসা আমার কাছে, যে ভবিষ্যতে গ্রিন ইউনিভার্সিটিকে গবেষণার ক্ষেত্রে বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে খুবই সংক্ষেপে জানতে চাই, সময় একদম শেষের দিকে, কোথায় দেখতে চান আপনি? সত্যিকার অর্থে এই যে আমাদের দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, ইউনিভার্সিটি এগিয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি আমরা 3টা ফ্ল্যাগশিপ কনফারেন্সে নিয়ে আসছি। আগে 2টা ছিল, এবার নতুন সংস্করণ প্ল্যানেট ল্যাংলিফট 2026। তো এই যে আন্তর্জাতিক এই গবেষণায় আমাদের ইউনিভার্সিটির যে পার্টিসিপেশন, ছাত্রদের পার্টিসিপেশন, শিক্ষকদের পার্টিসিপেশন, আমি আগেও বলেছি যে শিক্ষকদের প্রমোশনের জন্য, ছাত্রদের বাইরে পড়ালেখার জন্য, এবং আমরা যেহেতু চাচ্ছি এখন এডুকেশন আগের মতো আমরা নাই, আমরা এডুকেশন এখন এক্সপোর্ট করি, এই জন্য আমাদের কমিউনিটিকে আরও এনরিচ করার জন্য, এবং কোলাবোরেশন, এখন কিন্তু বিশ্ব কোলাবোরেশন ছাড়া বিশ্ব চলে না। যে যত বেশি আমার সাথে মানে আমরা এখন সে ফর এক্সাম্পল লিঙ্কডিনও যদি আমরা যাই, যে আমার সাথে কতজনের কানেকশন আছে, হাউ মেনি মানে স্যার আমরা একদম শেষ কয়েক সেকেন্ডে রয়েছে স্যার। ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে রিসার্চে, এবং আমি মনে করি মানুষের যে পারসেপশন গ্রিন ইউনিভার্সিটি সম্পর্কে, এটা দিন দিন বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে। এবং এই কোলাবোরেশনের মাধ্যমে, এই আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের মাধ্যমে আমাদের ছাত্র, আমাদের শিক্ষক এবং কমিউনিটি দিন দিন আরও এগিয়ে যাবে। আমরা এটাকে আরও অনেক উঁচুতে দেখতে চাই। ধন্যবাদ স্যার। প্রত্যাশাই রাখছি। ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন, উপাচার্য, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, এবং ডক্টর মোহাম্মদ শামীম মণ্ডল, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ইংরেজি বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আপনাদের দুজনকেই এই 7 সকালে এসে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে আরও এনরিচ করলেন আপনারা আপনাদের তথ্য দিয়ে, এবং আমরা আশা করছি গ্রিন ইউনিভার্সিটি আপনাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সেই জায়গায় যাবে। সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আমাদের সময় শেষ হয়ে গেছে, অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। এবং ধন্যবাদ যমুনা টিভিকে আমাদের ডাকবার জন্য, আমাদের কথাগুলি দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা সবসময় আপনাদের থেকে শুনতে চাই এবং আমাদের দর্শকদেরকে জানাতে চাই, এবং যারা অংশগ্রহণকারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। আজ এখানেই শেষ করছি। শুভ সকাল। আগামীকাল দেখা হবে একই সময়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ সকাল।